এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধ জ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া। এই যে শুনছেন, এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙ্গা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এইভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন। মায়া অনবরত ডাকে অর্ধ বেহুশ লোকটি নিভে যাওয়া ফুটবল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটা মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখ মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া ফুটবল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন। আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকাল লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগল লোকটিকে মায়ার কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে নিজের জীবন মরণ সমস্যা নিয়ে, সেদিকে লোকটার খেয়াল নেই। অথচ সেসব চিন্তা না করে মায়ার কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা, তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের ন্যায় বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে ফুটবল গলায় বলল, আমার প্রেসার ফল করেছে মিস। সুগার প্রয়োজন। মিষ্টি ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা মায়ার বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেটে একটা কিটকিট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত একটুরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার ১৬তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটালো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দারুণ সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্য ফিরে যাচ্ছিল বাসায়। কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝল গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাঞ্চার। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্য যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলের দুটো রুমও বুকিং করল। একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ, অল্প স্বল্প কেনাকাটা করতে, কিন্তু মায়া কিভাবে যেন তাদের হতে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে। আর এই অচেনা লোকটিই বাকে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভরকালো, হতবিহ্বল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জোরতায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর, মন কম্পনের দেখা মিলল ওর ছোট শরীরে। মায়া কাপা কাপা হাতের ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানি দেয় যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাহিরের আবহাওয়া ভালো নেই, দেখুন না কিরূপ ঝড় ঝাপটার বাতাস বইছে, আশেপাশে হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন না প্লিজ। বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছাল না মায়ার কথাগুলো। দুর্বলতা চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্নায়। আচ্ছা মতন ফেসে গেছে সে। না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাটা বেশ খারাপ।
যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামল বলে। আবহাওয়া বেশ ভালো নয়, প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে। এমন তো অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নামটাও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেলল। তারপরও অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানের কোনো কিছুই মায়ার পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু কিছু দূর যেতেই আরও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়ার্ত মায়া মুখে তুলে আশপাশ পর্যবেক্ষণ করল। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ার কাঁধে উপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ার কিশোর মন কেঁপে উঠল। কাপা কাপা হাতের মায়া লোকটির দুবাহু ধরে বলল, যে ভাইয়া আমাকে শুনতে পারছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি। দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করল, মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ভীমের হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড়া করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতায় নিচে পড়ে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে। আতকে উঠে তৎক্ষণাৎ মায়া বামহাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুজাল। লোকটাকে ধরে দাঁড়া করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখল মায়া হাইটে লোকটির কাজ সমান হল তখন। তারপর আবার লোকটি ওজনও মায়ার সাধ্যের বাহিরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটিকে পুরপুরি লাগালি না পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বা জোরে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়া ভাবনার মাঝে পুনরায় আতকে উঠল যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ার কাঁধ চেপে নিজের ভর ফেলছে মায়ার উপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটা নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ার উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি মায়া দ্রুত এই ঝড় ঝাপটা মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায় তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া, তাই নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোল সে। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেই হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোয়। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটা পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পদে হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে, বরং নিশ্চুপে এগিয়ে আসল মায়াদের সাহায্য করতে। মায়ার কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোল নিজের বাড়ির পর্যন্ত। মায়া তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাজল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে। তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসল, সাহায্য করতে দ্বিমত জানাল। উনার ধারণা মায়া আর অচেনা লোকটি প্রেমযুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটির পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং উনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাচ্ছে উনার ছেলের মাধ্যমে। এমনটা উনার চিন্তা ভাবনা। এটা ইতিমধ্যে চিন্তা ভাবনা অনুযায়ী মায়াকে এক ছুট কথা শুনিয়ে ফেলেছে এসব বিশ্লেষণ করে। অবশ্য বৃদ্ধা লোকটির এমন সব বিশ্লেষণ করার পিছনে যথেষ্ট কারণও আছে, আর সেটা হলো মায়ার পরহিত এলোমেলো শাড়ির আর অচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত উনার অপবিত্র ধারণা আসল মনে মায়াদের নিয়ে। বৃদ্ধা লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ার গায়ের শাড়িটা অগোছালো, সাথে সাথে রক্তের লাল দাগে ছড়িয়ে আছে সমস্ত শাড়ির জায়গায় জায়গায়। এমকি মাথার হিজাবটাও ঠিক নেই। শাড়ির আঁচলটাতে পূর্ব থেকেই লোকটির রক্তে ভিজা ছিল। তাই উনার ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটির সাথে।
মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এই কেমন পরিস্থিতি শিকার হল সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিছু বিশ্বাস করবে না সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করল, তারপরও মুখে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসাবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলেমেয়েদের বিয়েই নয় বরং আশেপাশে 5 এলাকার মানুষের বিয়েও দিয়ে থাকেন তিনি। এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গায় হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড় ঝাপটা রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না। এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা উনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলেমেয়েদের সাহায্য করবে, তবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে চোখ উঁচিয়ে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে। অন্ধকারের ঘোরে কারো চেহারা স্পষ্ট হল না উনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগল উনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভিতরে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভিতরে গেল হাফেজ সাহেব। পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানা শুয়ে দিতেই পিত্তে চমকে উঠল হাফেজ সাহেব। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটির দেখে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুমে থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তির হল। ধীরে পায়ে এগিয়ে গেল যুবকটি কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থা চেক করতে। ছেলেটির নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসল লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়া কলিজার পর্যন্ত কাঁপছে। গলা শুকিয়ে কাঠ। মায়া মন্ত হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটির পাশে। কোথাও যাওয়ার জায়গায় নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কিসব ভুলবাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়, এখনও অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও, তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলেও না। মায়া হাতে মাথা চেপে বিছানা পাশে ঝুঁকে বসল। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে। মায়ার ভয়ে ডর, টেনশন, আতঙ্ক সবকিছু বাড়িয়ে দিয়ে হাজির হল কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পিছন পিছন হালকা পাতলা গঠনের আরও একটা ছেলেও প্রবেশ করল বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুমোঘুম ভাব তার। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখে তো তাই মনে হল মায়া। কাজী মোল্লা সাহাব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়াল। এক পলক ঘৃণাভরা দৃষ্টিতে মায়া ও বেহুশরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকাল হাফেজ সাহেব দিকে। বাবার বিরস দৃষ্টির মানে বুঝতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন হাফেজ সাহেব, সুমন, যা তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করল সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসল মায়ার সম্মুখে। শব্দ করে গলা খাকিয়ে মায়ার উদ্দেশ্য হুমকি স্বরূপ বলল, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গায় নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে আসছ আমার দুয়ারে। আমার ঘর পবিত্র ঘর অপবিত্র করছ। তাই আমি আল্লাহ নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমা পড়িয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থায় বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছ এখানে। আর এই মেয়ে তুমি। যে ছেলের সঙ্গ ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েক দিনের মাঝেই বুঝে যাবে আশা করছি। এই ছেলে যে কারো আপন না সেটা পুরা দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে, সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি। সুন্দরভাবে বিয়েটা শেষ করবে, নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থা এমনিতেও ভালো নেই। এজন্য বলছি আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করে তোমাদের বিচার করতে। আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই। আমার সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নিবে, বুঝেছ মেয়ে?
চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো মায়ার দিকে কাজী সাহেব। মনোভাব অন্তত শক্ত উনার, বিরক্তি সাথে সাথে রুষ্ট তিনি। যদি মায়া উনার কথা না শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি। তারপরও পাপটা মেনে নিবে না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজীর দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করল? উপকার করার কি পাপ নাকি? কারও উপকার করার তো নেকির কাজ, তাহলে মায়া পাপী হল কিভাবে? ভীতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণের দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে। মায়ার হঠাৎ কান্নায় ধমকে উঠে কাজী সাহেব। মায়া ভয়ে আরও সিটিয়ে গেল, মুখের ভিতর শাড়ির আঁচল চেপে বসে। মায়ার তখনে জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানে না। অতিরিক্ত ভয় পেলে মায়ার শুধু বুক ফেটে কান্না আসে। এখনও তাই আসছে। মায়া ভয়ে জোরসর হয়ে বসল। কাজী সাহেব কামিলা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন কাজী সাহেব অর্ধ বেহুশ ছেলেটিকে কবুল বলতে বলল তখন ছেলেটি ওই অবস্থায় ঘোরের মাঝেই তিন কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হল। কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করল, কাজী সাহেব মায়ার স্বামী নামক লোকটি থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞাসা করল শুধু মায়াকে ছাড়া। যেন তিনি পূর্ব থেকেই ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সবকিছু লিখে নিয়েছেন কাবিননামায়। মায়া পরিবারের কথায় জিজ্ঞাসা করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গায় নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল, ব্যাস। মায়াকে কাবিননামায় সিগনেচার করতে বলল। মায়া কলমহাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিননামায় নিজের সদ্য হওয়ার স্বামীর সিগনেচারটাতে চোখ বুলাল একটু করে। বরের জায়গায় স্বামী নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে সেখানে লোকটা কি নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা, অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কি লেখা আছে তাতে। মায়া নামটা ভালো করে পরখ করে বুঝল এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ার ছোট মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচার উপর এক নজর বুলিয়ে চোখ ভরতি জল নিয়ে তাকালো অর্ধ বেহুশ স্বামী দিকে। সেদিকে এক পলক তাকিয়ে কাপা কাপা হাতে সেও কাবিননামায় সিগনেচারটা করে বিয়েটা সম্পূর্ণ করতেই কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতার পত্র গুছিয়ে। এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়াদের কিছু খাওয়ার জন্য। রাতের প্রায় শেষ প্রহর। হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ণ ভগ্নহৃদয় নিয়ে অন্ধকারচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিন শিটের জ্বালানা দিয়ে মায়া। ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। সেই ঘেমের বাঁধ ভাঙ্গা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। মায়া বারবার হাতের উল্টো পিঠে গাল মুছতে ব্যস্ত। সেই সাথে মুঠোয় ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি ভারী ওয়ালা ছেলের বউয়ের। খাবার দিতে আসায় তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছে থেকে। তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিল মায়াকে। কিন্তু মায়ার ভাগ্য সহায় হল না। সেই মধ্যে রাত থেকেই একনাগারে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ। বারবার নট রিসিভল আসছে। মায়া কান্নার বেগ বাড়ে। ফুপিয়ে কেঁদে উঠে বিছানা শয্যাশায়ী স্বামী দিকে তাকায়। নাম দাম পরিচয় কিচ্ছু জানে না মায়া, অথচ এই লোক নাকি মায়ার স্বামী। ভাগ্যের কি পরিহাস! তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কিনা তাও সন্দেহ। দেখা না হওয়াটা শতকরা চিহ্ন নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবে বা কিভাবে? লোকটা সজ্ঞান থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করল। মায়ার মতো করে সেও। মায়ার নাম ঠিকানা জানা না। এমনকি মায়াকে হয়তো চোখের দেখাটা পর্যন্ত দেখেনি সে। হুঁশ ফিরার পর এই লোককে মায়া কি বলবে? বলার মতো কি আদৌ কিছু আছে মায়ার কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ার সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া? ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হল। চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করল। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়াল। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে। ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়ির ওয়ালার ছেলে করিয়েছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমাচ্ছে সে। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল। 3:40 প্রায় ভোর। মায়া হাসফাস করল লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে। একটা মাত্র স্বামী মায়ার,
এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায় মায়া চলে গেলে তখন মায়ার পাপ হবে না? না থাক, মায়া না হয় আর একটু কষ্ট করে কেটেকুটে স্বামী পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামী চোখ খোলার আগেই মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনই লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি, এরপর আবার মায়ার সম্পর্কে সে কিচ্ছু জানেও না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনের মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই। স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ার কলটা রিসিভ করছে। মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর 4:05 দিকে। তখন প্রায় ভোর ধরনীর বুকে উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সবকিছু ছেড়ে ছুঁড়ে তৎক্ষণাৎই পালালো খুলে জ্বালানা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ার অচেতন স্বামীর ঘুম ভাঙ্গে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতেই রুমে ঢোকে কাজী সাহেব। তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনই হ্যাং হয়ে আছে, তার উপর আবার অপরিচিত জায়গায়, অপরিচিত মানুষের মুখে, অপরিচিত কারো খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসে বিরক্তিতে। সে উত্তর করল না, বরং মাথা চেপে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজীর সাহেবের কথা পিষ্টে তেমন কিছু বলল না যুবকটি, শুধু একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বুঝার চেষ্টা করে বলল, তোমার সামনেই রাখা আছে দেখো। ছেলেটির চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়ার রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল, তোমার সাথের মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞাসা করা হচ্ছে। কিসের মেয়ে? অপকটের সোজাসাপটা উত্তর করল কাজী সাহেব, তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞাসা করছি। সে কোথায়? তাকে দেখছি না কেন? ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মন্ত থেকে মনে করার চেষ্টা করল আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ড মধ্যে স্মরণে আসল একটা ঝাপসা লাল হিজাবদারি মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার। দুর্বলতা ঠিকঠাক মেয়েটার ফেসটা পর্যন্ত দেখাই হয়নি তার। এরপর থেকে সে নিজের হুঁশে ছিল না বলতে গেলে। অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে অদ্ভুত। যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দিবে সে? বিষয়টি সে তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অকপটের উত্তরে বলল, আমি জানি না সে কোথায়। তুমি জানো না মানে? আমার জীবনের হঠাৎ আগস্তকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার আমি মাত্র নবম শ্রেণীতে পড়াতাম। দশম শ্রেণীতে উঠব। ডিসেম্বর 1 তারিখে আমার ফাইল পরীক্ষা ছিল। আর নভেম্বরের 2 তারিখের ছিল আমার জন্মদিন। বলা যায় মাত্র 1 মাস ছিল আমার পরীক্ষার। তাহলে বুঝতেই পারছেন ফাইনাল পরীক্ষার মতো জটিল বিষয়টার মাথায় রেখেই ধেই ধেই করে নাচতে নাচতে আরিফ ভাইয়ার হাত ধরে চলে গিয়েছিলাম সেবার ঢাকা শহরে জন্মদিনটা স্পেশালভাবে পালন করার জন্য। হয়েছিল তাই। আমার জীবনে সবচেয়ে স্মরণীয় জন্মদিনটা ছিল 2017-তে আমার 16তম জন্মদিনের। সেই দিনটার কথা আজও মনে করলে বুক মুচড়ে উঠে তীব্র ভয়ে। উফ কি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি সেই রাতে ওই অচেনা লোকটির সাথে। চেনা নেই, জানা নেই, তারপরও হুট করে ওই লোকটার সাথে বেঁধে গেলাম। হুজুর টাইপ বুড়ো লোকটা যদি আমার চরিত্র নিয়ে কথা না বলতো তাহলে হয়তো বিষয়টা অন্য রকম হতো। স্বাভাবিকভাবে আমি তাদের বুঝাতে পারতাম আসলে আমরা সত্যি বিপদে পড়ে উনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম। কিন্তু তেমন কিছু হলো না। উল্টো কলঙ্কের তকমা গায়ে মেখে ভয় দেখিয়ে বিয়েটা দিয়ে দিল একটা অপরিচিত লোকের সঙ্গে যার নামটা পর্যন্ত জানা নেই আমার। যাকে আমি সাহায্য করতে চাইলাম বিপদগ্রস্ত বলে তার সাথেই আমার বদবাম রটিয়ে সোজা বিয়ে। উফফো সেই পরিস্থিতির কথা ভাবতেই গা শিউরে উঠে। আমার জীবনে আমি এত জটিল আর স্মরণীয় মুহূর্তে দ্বিতীয়টা পাইনি, পাওয়ার কথাও না। বাপ ভাই আর পরিবারের ছায়াতলে বড় হয়েছি আমি, তাই কখনো সেইভাবে পুরুষ মানুষের সঙ্গে চলাফেরা ছিল না আমার, শুধু বাড়ির আপন পুরুষগুলো ছাড়া। এই যেমন চাচাতো খালাতো ভাইবোনরা ছাড়া আর কি। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। আমার যার সাথে বিয়ে হয়েছিল লোকটাকে আমি রাতে আধারে রাস্তার ল্যাম্পপোস্ট হলুদ আলোয় দেখেছিল সেরাতে। তারপর আমাদের সাহায্যকারীর বাসায়,
মানে আমাদের যে বাসায় বিয়ে দেওয়া হয় সেই বাসায়ও দেখেছিলাম লোকটাকে প্রদীপের মৃদু আলোয়। মানে কারেন্ট ছিল না, সে রাতে বেশ ঝড় ঝাপটা তুফান হয়েছিল বলে সেই এলাকায় বিদ্যুৎ সংকটে ছিল। সেজন্য মূলত কারেন্ট ছেড়ে ছোট একটা মোমবাতির অল্প আলোয় আমাদের দুজনের বিয়েটা দিয়েছিল কাজী সাহেব। আরিফ ভাইকে হারিয়ে ফেলা, কাজী সাহেবের হুমকি ধামকি, আবার অচেনা লোকটাকে নিয়ে ভয়, টেনশন সবকিছু মিলিয়ে আমার অবস্থা ছিল যাতা বলার বাহিরে। আতঙ্ক এতটাই ছিল যে ওই অল্প দেখা স্বামীর মুখটা আমি আর মনে রাখতে পারিনি। মানে সোজা কথা ভুলে গেছি আর কি। এমন না আমি ইচ্ছাকৃতভাবে অচেনা স্বামীর চেহারাটা ভুলে গেছি তাকে মনে রাখতে চায় না বলে। আসলে সত্যি বলতে লোকটাকে আমি মনে রাখতে চেয়েছিলাম এজন্য সেদিন রাতের শেষ প্রহরে পালিয়ে আসার সময় ঘুমন্ত স্বামীর মুখটা আমি বেশ ভালোভাবেই দেখেছিলাম। জীবনের শেষ দেখা বলে স্বামীর মুখটা স্মরণের রাখতেও চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমার সহায় হল না। আমার ছোট মস্তিষ্ক থেকে আস্তে আস্তে স্বামী নামক লোকটার আবছা আলোয় মুখটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজকাল স্বামীর মুখটা স্মৃতিচারণ করলেও তেমন কিছুই আসে না মস্তিষ্কে, শুরু ধোঁয়াশা একটা মুখ ছাড়া। তবে লোকটা বডি ফিটনেসে আর হাইটটা শুধু চোখে ভাসে ওই একটু আর কি। ফ্রিতে তো লোকটা নামটাও জানি না যে স্মরণে রাখব বা খোঁজে বের করব। কি এক বিয়ে হলো আমার! হঠাৎ হওয়া স্বামীটা কেমন ধুম করেই বিলুপ্ত হয়ে গেল আমার জীবন থেকে। 2017 সালে হওয়া ওই ঘটনা পর বিগত 1 বছর 5 মাস পর আবারও আমার জীবনের এক নতুন মোড় নেয়। নবম শ্রেণীর পাস করলাম, 10ম শ্রেণীর এসএসসি পরীক্ষায় দিলাম। রেজাল্টও বের হলো, মোটামুটি ভালো রেজাল্ট পেয়েই পাস করলাম। 2019 দিকে কলেজে উঠব। যথারীতি আমার কলেজে ভর্তি হওয়া চিন্তাটাও আমার বাপ ভাইয়ের উপর ছিল বরাবর মতো। এতে অবশ্য আমার নিজস্ব কোনো মতামত নেই। পরিবারের মেয়ে, তারা যেখানে বলবে সেখানেই ভর্তি হতে হবে আমাকে, এক কথা। তাই পড়াশোনার বিষয়ে কখনো মাথা ঘামাইনি। আমার সাথে অবশ্য একদলে জুইও আছে। ওকেও আমার ছোট চাচা আমার সাথেই ভর্তি করাবে। যেহেতু আমরা দুজন জন্মের পর থেকে একসঙ্গে হেলেদুলে বড় হয়েছি, পড়াশোনাও একত্রে করেছি, সেহেতু আমাদের আলাদা করা কারো চিন্তাতে আপাতত ছিল। তাই সহপাঠী হিসাবে জুইকে পাবো এটাও নিশ্চিত ছিলাম আমি। আচ্ছা যাই হোক, পরিবারগত অনেক বুঝো পরামর্শ করার পর বাবা আর ছোট চাচার আদেশ হলো আমাদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করাবে। মানে আমাদের প্রথমে আরিফ ভাইয়ার ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তী সময়ে যখন আমরা হোস্টেলের সিট পেয়ে যাব তখন আমাদের দুজনকে হোস্টেলে দেওয়া হবে, এমনটাই কথা রইল। হলোও তাই। ভর্তি পরীক্ষার জন্য ভাইয়ার হাত ধরে সোজা চলে গেলাম আশুগঞ্জ টু চট্টগ্রাম শহরে। আরিফ ভাইয়া তখন সবেমাত্র মাস্টার করছিল। সেই বছরই তার লাস্ট ইয়ার ছিল মাস্টার্সের। ভাইয়া ফাইনালিস্ট ছিল। চট্টগ্রামে ভাইয়া লেখাপড়ার সুবিধার্থে থাকলেও চট্টগ্রাম শহরটার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আরও একটা। সোজা কথা বলতে গেলে আমার নানুবাড়ি আর আম্মুর নিজ বাড়ি। সেই হিসাবে প্রতি বছরই আমাদের যাতায়াত থাকত চট্টগ্রামে। কিন্তু তারপরও আমার এই চট্টগ্রাম শহরটাকে আপন মনে হতো না। এখানে পড়াশোনা নিয়েও ছিল বেশ আপত্তি। আমার ইচ্ছা ছিল আশুগঞ্জ কোথাও ভর্তি হব। সেখানে আমার স্কুলের সহপাঠীরাও ছিল, তাদের ছেড়ে আসতেও মন নারাজ। আমার এত নারাজগিটা চোখে দেখেনি কেউ, কানেও তুলেনি। ছোট মানুষ হওয়ায় পরিবারের বড়রা যা বলে সেটাই শুনতে হতো আমায়। আমার আজও মনে আছে সেদিনকার কথা। আম্মু আঁচল ধরে কি কান্নাটাই না করেছিলাম, উফ! কাঁদতে কাঁদতে গোটা একদিন খাওয়া দাওয়া বন্ধ রেখেছিলাম চট্টগ্রামে পড়তে যাব না বলে। তারপরও আমার এত বিদ্রূপ শূন্যে তুলে এক প্রকার বাধ্য হয়েই এসেছিলাম চট্টগ্রামে আরিফ ভাইয়ের হাত ধরে। প্রথম কয়েকদিন তোড়জোড় করে মন খারাপ চালিয়ে রেখেছিলাম বাড়ির সবার সাথে, যাতে একটু মায়া দয়া দেখিয়ে আমাকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু ভাগ্য আমার এবারও হতাশ করল। আমার ভীষণ রকমের মন খারাপেও আব্বু শক্ত মন নরম হল না। আর না আমার এখান থেকে যাওয়া হলো। প্রচণ্ড অনীহা আর বুক ভরা কষ্ট নিয়েই আরিফ ভাইয়ার আমাদের চট্টগ্রাম কলেজে ভর্তি করিয়ে দিল। আমাদের বাসা থেকে কলেজ দূরত্ব ছিল 10 থেকে 15 মিনিট মতো। তাই রোজকার মতো ভাইয়া আমাদের কলেজে নামিয়ে দিয়ে তারপর সে নিজের ভার্সিটিতে যেত। আরিফ ভাইয়া নিজের পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টারেও ক্লাস করত টিচার হিসাবে। আর আমরা কলেজ শেষ করে বিকালে দিকে আবার আরিফ ভাইয়ার কোচিং সেন্টারেও যেতাম বই খাতা নিয়ে ক্লাস করতে। আমি আর জুই দুজনই ছিলাম মানবিকের স্টুডেন্ট। মূলত আমার ছোট থেকে রাজনৈতিক বিষয়গুলোতে প্রচণ্ড ইন্টারেস্ট ছিল বিদায় সেজন্য মানবিক নিয়ে পড়াশোনা করা আর কি।
সত্যি বলতে রাজনৈতিক বিষয়গুলো থেকে রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধিগুলো আমার হেব্বি লাগত বলেই বাসার কাউকে না জানিয়ে নিজে নিজেই এই মানবিক বিভাগে ঢুকেছিলাম নবম শ্রেণীতে। জুই অবশ্য প্রথমে সায়েন্স নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিল, পরে সায়েন্সের বইয়ের সাথে উঠতে না পেরে বাধ্য হয়ে সায়েন্স ছেড়ে মানবিক শাখায় আমার সাথে যোগ হয়। কিন্তু কে জানত আমার এই অত্যাধিক পরিমাণের রাজনৈতিকে পছন্দ করাটা যে আমার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে যাবে সেটা। হা হা হা, আমার বাল্যকালের মজা করাটা আজ আমার উপরই ভারী পড়ে গেল। এজন্য মানুষ বলে কোনো কিছু নিয়ে মজা করতে নেই। সময়ে ব্যবধানে সেই বিষয়গুলো তোমার উপর পড়তে বেশিক্ষণ লাগে না, সেটা আমি আজ হারে হারে টের পাচ্ছি। পাবারই কথা, মূলত আমি সবসময় ক্লাসমেট বা কাজিনদের জোর গলায় বলে বেড়াতাম আমার রাজনৈতিক পছন্দ, নেতাদের ক্ষমতা পছন্দ, তাদের কূটনৈতিক বুদ্ধিগুলা পছন্দ। ভবিষ্যৎ মন্ত্রী হওয়ার ইচ্ছাও মাঝেমধ্যে প্রকাশ করতাম বোকার মতো। আমার এই অতি আগ্রহের কথাগুলো আমার বান্ধবীরা শুনত মনোযোগ সহকারে। তারপর বুক ভরা দোয়া দেওয়ার আগে মাইশা বলত, শুন মায়া, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়া আর ভোট কোনোটাই দেওয়া যাবে না, তাই না? দেখ মায়া, আমরা 6 বান্ধবী আছি তোর। আমাদের ডিমান্ড কিন্তু তেমন বেশি কিছু না, শুধু প্রত্যেকে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডার জামাই পাওয়ায় দিবি, ব্যাস এতটুকুই। শুন মায়া, প্রেমটা না হয় আমরা কম্প্রোমাইজ করে নিব 6 বান্ধবী বেসরকারি বা বেকার পোলাপান সাথে করে। কারণ অসহায় পোলাপানদেরও তো একটা জাতিগত অধিকার আছে সুন্দরী মাইয়া গো লগে প্রেম করার। সেই আত্মত্যাগে প্রেম করব বেকার ছেলের সঙ্গে, কিন্তু জামাই বেলা কিন্তু নো কম্প্রোমাইজ। জামাই কিন্তু আমাদের বিসিএস ক্যাডারই লাগবে বলে দিলাম, নয়তো আমাদের সবার ভোট আর দোয়া তোর জন্য ক্যান্সেল হু। আমাদের বান্ধবীদের কথা তদারতিতে দ্রুততার সঙ্গে মাহি বাধা দিয়ে বলত, দোস্ত রিক্তাকে মন্ত্রী হওয়ার দোয়াটা দ্রুত ক্যান্সেল কর। এইটা রং নাম্বার। রিক্তা ভবিষ্যৎ মন্ত্রী হওয়া মানেই আমাদের দেশের ঘোর বিপদ ডেকে আনা। রিক্তার যে বোকা গিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পুনরায় পাকিস্তানিরা আমাদের দেশ নিয়ে যাবে কূটনৈতিক করে, আর ও কিছুই বুঝতে পারবে না। দেশ বলে কথা বিপদের ফেলা যাবে না, তাই রিক্তার মন্ত্রী হওয়ার দোয়া ক্যান্সেল। তুই বরং রিক্তার জন্য একটা নেতা জামাইয়ের দোয়া করে দে, শক্তপোক্ত, কালো, বেটে, অসুন্দর, বুড়িওয়ালা যেমনই হোক, ব্যাস মন্ত্রী হোক তাহলেই চলবে। কিরে, তোর চলবে না? মাইশার কথার পাশ থেকে ফোরন কাটত সুমি। অতি উৎসাহে বলত, হ মাইশা ঠিক কইছে। রিক্তারে মন্ত্রী বানাইয়া দেশকে বিপদের ফেলার দরকার নাই। রিক্তা থাক, তোর মন্ত্রী হওয়ার লাগব না। মন খারাপ করিস না দোস্ত, যা আমরা তোরে মাইশার কথায় মন্ত্রী জামাইয়ের জন্য দোয়া করে দিবনে। হ্যাঁ, তোর মন্ত্রী মশায় অসুন্দর হোক সমস্যা নাই, কিন্তু তাকে অবশ্যই রগজটা মন্ত্রী হতে হবে, যেন কথায় কথায় তোকে এমনই 2-4টে থাপ্পড় মারে ভালোবেসে। বেশ কৌতুক করেই আমার 6 বান্ধবীরা আকাশমুখী হাত তুলে মোনাজাত করত আমার জন্য। ভীষণ রকমের খেপাত আমায়। মাঝেমধ্যে বোকার মতন চেতে যেতাম আমি ওদের উল্টোপাল্টা দোয়া, আবার মাঝেমধ্যে বেশ এনজয় করতাম যখন ভবিষ্যৎ মন্ত্রীর বউ বলে থাকত আমায়। এই একটা কথায় কখনো আমি চেতে যেতাম না, বরং ভালো লাগত। পছন্দের রাজনৈতিক বলে কথা, নেতা জামাই পাইলে সমস্যা কি? বরং ভালোই লাগবে। মনে মনে যেমন বান্ধবীদের দোয়া করা নিয়ে খুশিতে থাকতাম, তেমনি ভয়ে থাকতাম এই ভেবে যে আমার দেখে জীবনে একটাও ইয়াং নেতা ছিল না। সবগুলো নেতা ছিল কেমন বুড়ো মোটাতাজা আর কালো বুড়িওয়ালা বয়স্ক লোক। এখন বান্ধবীদের দোয়াতে যদি বুড়ো জামাই পায় তো? বুড়ো জামাই কি শুধু আমায় ধরে ধরে মারবে নাকি? আমার এত সব চিন্তাতে জল ঢেলে গেল ওই হঠাৎ হওয়া বিয়ের পরপরই। আজ বছর দেড়েক হলো আমি কাউকে বলি না আমার রাজনৈতিক পছন্দ বা মন্ত্রী সাহেবও পছন্দ। কেউ এই নিয়ে মজা করলেও চুপ থাকতাম। বিয়ে নিয়ে আমার হঠাৎ চুপ থাকার কারণটা আজও কেউ ধরতে পারল না। পারবে কিভাবে আমি কাউকে আজ পর্যন্ত আমার হঠাৎ হওয়া বিয়ের ঘটনাটি খুলে বলি না, এই ভয়ে যে বিয়ে মতো এত বড় একটা জটিল ঘটনা শুনলে সবাই আমাকেই দোষ দিবে। তাছাড়া পরিবার যখন আমাকে এই বিয়ের ব্যাপারে কিছু বলবে তখন আমি কি বলবো তাদের? আমার কাছে তো উত্তর নেই। তাছাড়া আমার আব্বু ভীষণ রকমের রাগী আর জেদি মানুষ। উনার কানে এই খবর যাওয়া মানেই আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া। আব্বু ভয়ে আজ পর্যন্ত আমি জুইয়ের সাথে পর্যন্ত বিয়ের বিষয়টা শেয়ার করিনি। ভবিষ্যতে কখনো করব বলেও মনে হয় না, কারণ আমার সেই সৎ সাহস নেই। আমি জানি না লোকটা কে ছিল আর কাকেই বা সেরাতে আমি বিয়ে করেছিলাম।
আব্বু এই বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলে আমি লোকটার নামটা পর্যন্ত বলতে পারবো না, এজন্য মূলত চুপ থেকে গেলাম নীরবে। তাছাড়া আমি বিগত ১.৫ বছরের দুটো বিষয় লক্ষ্য করেছি। আগে বিয়ে শব্দটা আমার মাথা আসলে প্রথম প্রথম ভয় পেতাম, কিন্তু আজকাল শুধু হতাশা কাজ করে নিজের মাঝে স্বামী শব্দ নিয়ে। নাম দাম ঠিকানা পরিচয়পত্র কিছুই জানি না তার। যাও একটু করে লোকটার ফেসটা মাথায় ছিল, দীর্ঘ সময়ের দূরত্বে তার আদৌ আলো চেহারাটাও ভুলে যাচ্ছি দিন বা দিন। আমার কপালে কি আছে কে জানে, কিন্তু সেই মানুষটার জন্য আমার জীবন যেন থেমে আছে। অদ্ভুতভাবে আজও তার কথা আমার স্মৃতিতে গেঁথে আছে দৃঢ়ভাবে। নিশ্চিত বিয়েতে অনিশ্চিত স্বামী দেখা ইহজীবনে পাব না বলে এটাও জানি। তারপরও লোকটা আমার মস্তিষ্ক জুড়ে বিচরণ। দীর্ঘ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমার জীবনের ফেলে আসা দিনগুলো আবারও একবার স্মৃতিচারণ করলাম বিছানায় পা দুলাতে দুলাতে। বুক ভারী নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে তাকালাম জুইয়ের দিকে। মেয়েটা সেই তখন থেকেই সেজে যাচ্ছে, থামাথামি নাই। ১ ঘন্টার বেশি সময় হবে আয়নার সম্মুখে বসেছে সাজতেন, তারপরও সাজ কমপ্লিট হলো না মেয়েটার। আজব। এবার বেশ বিরক্তিতে কপাল কুঁচকে আসল আমার জুইয়ের এত দেরিতে। আজ আমাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান। আমাদের ক্লাস অবশ্য আরও মাসখানিক আগেই শুরু হয়েছিল, কিন্তু আমাদের নবীন বরণ অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথির জন্য। বলতে গেলে আমাদের কলেজের ফাউন্ডার্সদের জন স্যারদের নাকি এই অনুষ্ঠানটা পিছাতে হয়েছে, এটা আমাদের সিনিয়রদের বলা কথা। ভাই, প্রতিষ্ঠানের ফাউন্ডার্স বলে কথা, তাদের জন্য ১ মাস কেন, চাইলে ৫ পিছাতেও কারো সমস্যা হবে না। যাই হোক সেসব কথা, কলেজ নিয়ে আপাতত আমার মাথা ব্যথা নেই। কে আসল কে গেল সেটা আমাদের দেখার কথা না। আমার বিষয় হচ্ছে এই মুহূর্তে জুইকে নিয়ে। মেয়েটা এখনও বিরতিবিহীন সেজে যাচ্ছে। সামান্য একটু অনুষ্ঠানের জন্য এত সাজতেন হবে? আজব। এবার আমি বেশ চটে গিয়ে রাগী গলায় বললাম জুইকে, অসভ্য মাইয়া, আর কতক্ষণ আমাকে এইভাবে বসিয়ে রেখে সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য তোর এত সাজতেন হবে? লাইন মারতে যাবি কলেজে? আরিফ ভাইয়ার কাছে বিচার দিব তোর নামে দেখিস। আমার চেতে যাওয়াতে তাড়াহুড়ো করে জুই আয়নার সম্মুখের ঝুঁকে পড়ে লিপস্টিক লাগাতে বলল। শুধু শুধু রাগিস কেন ঋতু? এই তো শেষ আমার, আর অল্প। জুই, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করেছিস। সত্যি আমার গরম লাগছে এই মরার শাড়ি পরে। তুই কি উঠবি নাকি আমি তোকে ফেলে চলে যাব ভাইয়ের সাথে? আয়নার সম্মুখে থেকে তাড়াহুড়োয় মেকআপের জিনিসপত্র গোছাতে গোছাতে ব্যস্ত ভঙ্গিতে জুই বলল, সরি সরি বইন, এই তো শেষ আমার। চল চল দ্রুত, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেলে সিনিয়রদের প্যারায় পড়ে যাব আমরা আবার। চল চল। জুইয়ের হঠাৎ এত তাড়াহুড়ো গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁট উল্টালাম। মেয়েটা সত্যি পাগল। এক তো নিজেই দেরি করবে, তারপর আবার সেটা নিয়ে নিজেই আফসোস করবে। অদ্ভুত। আজ আর আরিফ ভাইয়ার বাইকে চড়লাম না আমরা কেউ। যেহেতু শাড়ি পরেছি তাই রিকশা ধরে সোজা কলেজ গেইটে নামতেই চোখে লাগলো কলেজ ভারী প্যানেলের সাজসজ্জা। সেই সাথে কলেজের ছাত্র ছাত্রীদের ভারী ভারী পোশাক। এই যেন এক লাল সবুজের পতাকা পতাকা হয়ে আছে সবাই। আহা, কি অদ্ভুত ভালোবাসার টান দেশের জন্য, যার জন্য এই ভরাদিন দুপুরে সবাই লাল সবুজ পতাকা পতাকা হয়ে ঘুরছে আশেপাশে। ছেলেরা সবাই লাল পাঞ্জাবি আর মেয়েরা সবাই সবুজ শাড়িতে আবদ্ধ। এই আবদ্ধ হওয়া থেকে কিন্তু আমরাও বাদ যাইনি। জুই আর আমি দুজনই সবুজ রঙা শাড়ি পরেছি। পার্থক্য শুধু একটাই, আমাদের শাড়িটা জামদানি ব্যাস। ছোট ছোট পা পেলে কলেজের গেট ধরে ভিতর ঢুকে বুঝলাম আমরা মনে হয় একটু বেশিই দেরি করে ফেলেছি। আমাদের আরও আগে আসার উচিত ছিল, কারণ অলরেডি অতিথি আসার সময় হয়ে গেছে। আমাদের পিছন পিছনই বিশেষ অতিথি আর প্রধান অতিথির গাড়ি ঢুকল গেট ধরে। তার মানে এই কলেজের এরাই ভিআইপি, সেই সাথে এই কলেজের ওনার। ছাত্রী জনসভায় আমি গিয়ে বরাবরই পিছনের সারিতে বসলাম। যেহেতু দেরিতে এসেছে তাই আপাতত আমাদের জায়গাটা পিছনের সারিতে হলো। আমার হাতে ফোন নেই, জুইয়ের হাতে আরিফ ভাইয়ার একটা ফোন আছে। সেটাই দিয়ে সে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি বিরক্তি ঝেড়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম গোল গোল চোখে। তৎক্ষণাৎ দৃষ্টিতে ভিড়ল অতিথিদের ঝাঁকঝমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। গেট ধরে ভিতরে ঢুকছে তারা। সিনিয়র ভাইয়া আপুরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ফুল ছিটিয়ে বরণ করছে। সেই বরণে স্যাররাও দাঁড়িয়ে আছে হাতে ফুলের তোড়া নিয়ে। দূর থেকে অল্প স্বল্প চোখে লাগল আমার। ৩টা গাড়ি থেকে ৩জন মানুষকে বের হতে দেখলাম ধবধবে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। একজন বেশ বৃদ্ধা আর বয়স্ক টাইপের লোক।
সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর উনার। দ্বিতীয়জন অর্ধবয়স্ক হবে, বয়সটা 60 ঊর্ধ্বে হবে। উনার চুলগুলো দূর থেকে ঠাহর করতে পারছি না কতটা পাকা হবে, তবে তৃতীয়জনকে চোখে লাগাম মতন ছিল। দূর থেকে এক ঝলক দেখেই বুঝতে পারলাম শত নারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। আহা, এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে বিগত 1 মাস ধরেই গঞ্জন শুনছিলাম কলেজের সিনিয়র আর আমার ক্লাসমেট মেয়েদের মাঝে? হতে পারে অস্বাভাবিক কিছু না। সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই স্বাভাবিক। আমি বিবাহিত না হলে এই মুহূর্তে আমি লোকটার প্রথম ঝলকে ক্রাশ খেয়ে বাঁকা হয়ে যেতাম। কিন্তু বিবাহিত মহিলাদের তো পরপুরুষ দেখা পাপ। এখন আমিও লোকটার দিকে নজর দিলে পাপ হবে নিশ্চিত। তাই গুমুট নিঃশ্বাসে সভ্য সুলভ দৃষ্টি সরিয়ে নিলাম লোকটা থেকে। ঠিক হয়ে বসতে বসতে দেখলাম লোক 3 জনকে প্রিন্সিপাল স্যারসহ বাকি স্যাররা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কক্ষে দিকে। পিছন পিছন সিনিয়র ভাইরাও আছেন। আমি এবার ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসলাম, কারণ উনার সবাই এবার হয়তো আমাদের সামনে এসে বসবেন স্টেজের আসনে। আমার মনোযোগ খালি আসনের দিকে। সিনিয়র ভাইয়ারা কত ছুটাছুটি করছে অনুষ্ঠানটা সামলাতে গিয়ে। এই গরমে এক জন্য ঘেমে নাজেহাল অবস্থা। লাল পাঞ্জাবি ঘেমে পিঠেদয়ে ল্যাপটে আছে তাদের। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাইড অতিথি দেখার জন্য অল্প স্বল্প কৌতূহল ছিল আমার। কিন্তু আমার মনোযোগ সব নষ্ট হয় হঠাৎ পেটে গোতা খাওয়ায়। বিরক্তি নিয়ে চাইলাম পাশে। জুই ঠোঁট উল্টিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, ঋতু আমি ওয়াশরুম যাব, প্লিজ আমার সাথে চল। কেমনটা লাগে? বাসা থেকে মাত্র আসলাম, এখন বসতে না বসতেই ম্যাডামের ওয়াশরুম তারা পেয়ে গেল। এতক্ষণ বাড়িতে কি করেছিল তখন ওয়াশরুম যায়নি কেন? মেজাজ খারাপে চাপার আগে দাঁত পিষে বললাম, তুই কি আজকে শপথ করছ তো আমাকে শান্তি দিবি না? এমনই তোর জন্য এত লেট হলো, এখন বসতে না বসতেই তোর ওয়াশরুমের কাজ লেগে গেল। প্লিজ ঋতু চল না। আসলে সাজুগুজ করাই ব্যস্ত ছিলাম বলে ওয়াশরুমে যাওয়া হয়নি। ভেবেছিলাম সাজ শেষ করে একেবারে যাব, কিন্তু তাড়াহুড়ো এখানে চলে এসেছি বলে আর যাওয়া হয়নি। প্লিজ চল না বোন। গুড, ভেরি গুড, ভালো কাজ করেছিস। তখন যখন ওয়াশরুম কাজ চেপে সাজুগুজের কাজ চালিয়ে যেতে পারিস তাহলে এখানেও চেপে যা। মুচড়া মুচড়ি করে গোটা অনুষ্ঠানটা পার করে দে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। চাপাচাপিতা তুই যে দক্ষ সেটা প্রমাণ করার জন্য হলেও এখন চুপচাপ বসে থাক। আমি পারবো না তোর সাথে কোথাও যেতে। কথাটা বলেই সামনে তাকাতে চাইলে পাশ থেকে জুই খপ করে আমার হাতটা চেপে ধরে অসহায় গলায় বলল, প্লিজ ঋতু চল না প্লিজ, বেশি ইমার্জেন্সি পেয়েছে প্লিজ। অল্প ঠোঁট কামড়িয়ে ওর মতিগতি বুঝার চেষ্টা করলাম। জুইয়ের অসহায় ফেসটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, মেয়েটা আসলেই আমাকে আজকে শান্তি দিবে না। ওয়াশরুম বাহিরে দাঁড়িয়ে আছি, হাতে জুইয়ের ব্যাগ আর ফোন, আর কাঁধে আমরা ছোট বেগটি ঝুলছে। করিডোরে দাঁড়িয়ে আশপাশটা নজর বুলালাম। না, আপাতত এই দিকটায় তেমন একটা মানুষ নেই, সবাই মাঠে স্টেজের দিকেটাই আছে। ওয়াশরুম বাহিরে করিডোর একপাশের দেয়ালে থাই গ্লাসে নিজের প্রতিবিম্বটা এক পলক দেখে নিলাম। গোছানো শাড়ি, সবুজ চুড়িতে খারাপ লাগছে না আমায়, ঠিকঠাকই লাগছে। তারপরও চঞ্চল হাত দুটো দিয়ে ছেড়ে রাখা চুলগুলো আরও একবার গুছিয়ে নিলাম। অল্প ল্যাপটানো কাজলটা মুছে নিতেই তখন কানে বাজল কারো উগ্রতা গমগমে ডাক, এই মেয়ে, এই মেয়ে, এদিকে শুনো। সহজ সরলভাবেই ঘাড় বাঁকিয়ে পাশে তাকালাম। চোখে লাগল আমাদের পৌরনীতি ম্যাডামকে। তিনিও হাফ সিল্কের লাল সবুজ সংমিশ্রণের শাড়ি পরিহিত। বয়স ৩৫। শ্যামবর্ণ গায়ের রংটা খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তবে উনি এত মনোযোগ দিয়ে কাকে ডাকছে সেটা লক্ষ্য করতে চাইলে বুঝলাম ম্যাডাম আসলে আমাকেই অনুসরণ করে ডাকছিল। অল্প চমকিত হলাম আমি। এক বুক সাহস নিয়ে গেলাম ম্যামের সামনে। আমাকে দেখেই ম্যাম তাড়াহুড়োয় প্রশ্ন করে বললেন, কোন ডিপার্টমেন্ট? ম্যামের তাড়াহুড়োর কথায় বুঝতে পারলাম তিনি আমাকে সিনিয়র ভাবছেন হয়তো, তাই মিনমিন স্বরে ম্যামকে শুধরিয়ে বললাম, ম্যাম আমি মানবিক ডিপার্টমেন্টেই নতুন ছাত্রী, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ব্যস্তায় ম্যাম ফের বলল, ওহ তার মানে তুমি আমার ছাত্রী। আচ্ছা শুনো, আমার হাতের এই ফাইলসগুলো ফাউন্ডার স্যারের রুমে নিয়ে যাও, সোজা প্রিন্সিপাল স্যারকে দিবে, বলবে সুলতানা ম্যাডাম দিয়েছে কেমন। যাও। এতক্ষণ না চমকালেও এবার বেশ জোরসড়ো চমকালাম ম্যামের কথায়। ফাউন্ডার স্যারের রুমে যাব মানে? সেখানে তো এই মুহূর্তে সবাই বসে আছে, আমি যাওয়া মানেই নিঘাত ভয়। এত বড় বড় মানুষদের মাঝে আমি ছোট মানুষ হয়ে কেন যাব? উফফো, আমার তো এখনই ভয়ে বুক কাঁপছে, ডিপডিপ করে।
এই কাপাকাপির রোগ নিয়ে সেখানে যাব কিভাবে? এই মেয়ে শুনো। অস্তিত্বে ঘুরে তাকালাম স্যারের দিকে। তিনি হয়তো বারবার এই মেয়ে বলে ডাকতে চাচ্ছে না ফাউন্ডার্সদের সামনে। তাই সহজভাবেই আমার নাম জিজ্ঞেস করে বলেন, নাম কি তোমার? প্রচণ্ড অস্তিত্বে মিনমিন স্বরে বললাম, রিক্তা। স্যার শুনতে না পেরে পুনরায় বললে, কি নাম? হাঁসফাঁস করে বললাম, জি স্যার, রিক্তা ইসলাম মায়া। ওহ আচ্ছা, শুনো মায়া, এই ফাইলসগুলো তোমার সুলতানা ম্যামকে দিয়ে বলবে ভুলগুলো দ্রুত ঠিক করে পাঠাতে এখানে পুনরায়। যাও। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে তাকালাম পাশের লোকটার দিকে। তিনি তখনও আমাকে দেখল না পর্যন্ত। লোকটার এই গম্ভীর অ্যাটিটিউডে অপমান বোধ করলাম মুহূর্তেই। কেন বারবার হ্যাংলার তাকাচ্ছিলাম লোকটার দিকে তাও বুঝতে পারছি না। শুধু লোকটাকে আমার অল্প পরিচিত মনে হচ্ছে, এজন্য বারবার তাকাতে হবে আজব? মায়া, তোমার বাসায় কোথায়? কথা শুনে তো মনে হচ্ছে না তুমি চট্টগ্রামে মেয়ে, অন্য জেলার নাকি? গম্ভীর লোকটা থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম বৃদ্ধা বয়স্ক লোকটার মুখের দিকে। কি অমায়িক আদৌলে হাসি মুখ উনার। বয়স ৮০-র কাছাকাছি মনে হলেও দেখতে বেশ ফিট এন্ড ফাইন দেখা যাচ্ছে। টাকার গরম বলে কথা, তারা তো এমনই জোয়ান থাকবে তাই না? তাছাড়া বড়লোকদের কি আর বয়স বাড়ে নাকি অহংকার মতো? তবে এই বয়স্ক লোকটার মুখের আদৌলে আমার অহংকারী ভাবটা চোখে পড়ল না। সেটা হলো স্বচ্ছতা আর শুদ্ধার হাসি মুখ। সেই হাসিতে আমিও অস্তিত্বে হাঁসফাঁস করে মাথা কাত করে সম্মতি দিলাম। বুঝালাম, হ্যাঁ আমি অন্য ডিস্ট্রিক্টের মেয়ে। লোকটা ফের হাসল, আগ্রহ নিয়ে বলল, কোন জেলার? জি ব্রাহ্মণবাড়িয়ার। আমার কথা শুনে বেশ মজা পেল যেন বয়স্ক লোকটা। তিনি কৌতুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলল, বাহ, তুমি ব্রাহ্মণবাড়িয়া মেয়ে, দারুণ তো। তামায়া, তুমি ঝগড়া টগড়া কেমন পারো? তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই এসব পারতে হবে বুঝেছ? এই যে তোমার পিছনে আমার নাতিকে দেখছ, ওর কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ। মুখ থেকে হাত চলে বেশিও। তুমি ওকে হারাতে পারলে বুঝব না তুমি সত্যিই ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবে? লোকটার মজা কথায় প্রিন্সিপাল স্যারসহ সবাই হেসে উঠল। আমি প্রচণ্ড অস্তিত্বে হাঁসফাঁস করে মাথা নত মস্তিষ্কের আর চোখে উনার নাতির দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। ঝেঁকে ধরা লজ্জা আর অস্তিত্বে নিয়ে কি করব ভেবে না পেয়ে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিলাম, যার অর্থ আমি পারব হারাতে। সম্মতির দিতেই আরও লজ্জা পড়ে গেলাম বৃদ্ধা লোকটির কথায়। সাবাসেই না হলে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তুমি অবশ্য। বৃদ্ধা লোকটাকে বলতে না দিয়ে গম্ভীর লোকটা তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বলল, আউট। চমকে তাকালাম পিছনে। লোকটা যে আমাকে উদ্দেশ্য করে কথা বলল সেটা বেশ বুঝতে পারলাম, কিন্তু কেন? আমি কি ইচ্ছা করে এখানে দাঁড়িয়ে আছি নাকি? উনার দাদাজান তো আমাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমাকে লোকটা এত মানুষের সামনে অপমান করছে কেন? কি করেছি আমি? রিদ, বিহ্যাভ ইউরসেলফ। এতক্ষণে বুঝালাম লোকটার নাম রিদ, আর বয়স্ক লোকটা উনার দাদাভাই। নাম জানি না, তবে বেশ শক্ত গলায় রিদ নামক লোকটাকে শাসাতে চাইল। কিন্তু ততক্ষণে লজ্জা আর অপমানে আমার চোখে জল চলে আসার উপক্রম হল। রিদ নামক লোকটা উনার দাদাভাইয়ের কথা আবারও উপেক্ষা করে ফের আগের ন্যায় আমাকে উদ্দেশ্য করে বলল, আইসে গেট আউট। আর দাঁড়ালাম না। অপমানে বিনীতের সহিত ছলছল প্রিন্সিপাল স্যারকে বলে চলে আসতে চাইলাম। দরজা অবধি গিয়ে হঠাৎই কি মনে করে পিছন ফিরে আবারও তাকালাম অল্প করে। সাথে সাথে চোখাচোখি হল দুজনার। উনি তখনও আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। উনার দৃষ্টিতে স্পষ্ট সন্দেহের ঘোর ছিল, কিন্তু কিসের এত সন্দেহ ছিল তা জানি না। তবে লোকটার অপমানটা আমার বেশ গায়ে লেগে উঠল। ফাউন্ডার্স স্যার কক্ষ থেকে বের হয়েই হালকা ফুপিয়ে উঠলাম কান্নায়। বেশ লজ্জা পেয়েছিলাম এতগুলো অপরিচিত মানুষের সামনে আমি সেদিন। সেই লজ্জা ছুটে বেশ করে কান্দতে ইচ্ছা করছিল আমার। তারপরও নিজেকে সংযম করে ম্যামকে কাগজপত্রগুলো দিয়ে চলে আসলাম বোকার মতো, নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। অপমানের লজ্জাটা এত বেশি লাগছিল যে মনেই ছিল না আমার ব্যাগগুলো ম্যামের কাছ থেকে নিতে হবে।